আচ্ছা হচ্ছে 250325 দুদিকে একই রকম তড়িৎ ক্ষেত্র আমরা পড়ছিলাম, তাই তো? তড়িৎ ক্ষেত্র আমরা পড়ছিলাম, সেখানে কিছু ছোট ছোট প্রবলেম তোমাদের দিয়েছিলাম। অনেকের অনেক ডাউট ছিল। প্রথম ডাউট, যতদূর আমার মনে পড়ছে, ফার্স্ট ডাউট ছিল সম্ভবত, দাঁড়াও দেখি। সায়দার একটা ডাউট ছিল, ভেরি ইম্পর্টেন্ট ডাউট। একটা কার ডাউট আর বলার দরকার নেই, আমি জাস্ট ডাউট গুলো বলে দিচ্ছি। ডাউট ডাউট না, এটা আমরা আলোচনা করতাম। সেটা হচ্ছে, বলছে তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ আমরা আহ, দেখেছি কিরকম হয়। তো বলছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এখানে স্টেটমেন্টে দেওয়া আছে তোমাদের, যে যে আধান আছে, আধান যদি পজিটিভ হয়, আধান ধনাত্মক হলে তার থেকে দূরের দিকে হবে। আর নাম্বার দুই হচ্ছে, আধান যদি ঋণাত্মক হয়, আধান যদি ঋণাত্মক হয়, তার দিকে হবে। একটা দিক তো আমাকে বলতে হবে। সেই দিকটা বলার জন্য বলছে, যদি পজিটিভ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে এরকম, যদি নেগেটিভ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে এরকম। এটা বলো তো দেখি কি করে, মানে এই জিনিসটা ওরা বলেছে। অর্পণ বলো, কিভাবে সম্ভব? ঠিক বলেছে না ভুল বলেছে? ভেবে বল। যদি ধনাত্মক হয় তাহলে এরকম হবে, যদি ঋণাত্মক হয় তাহলে এরকম হবে। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, তড়িৎ ক্ষেত্র মানে ই, ই এর ডাইরেকশন, ই এর অভিমুখ, এটা নিয়ে আমরা আলোচনা করছি। টেস্ট মাস, টেস্ট আধান কি? একদম তাই, একদম পারফেক্ট তাই। আমরা সবসময় তড়িৎ ক্ষেত্র মাপার সময়, তড়িৎ ক্ষেত্র দেখার সময় কোনো একটা জায়গায় কতটা তড়িৎ ক্ষেত্র, সেখানে আমরা একটা টেস্ট আধান রাখি, টেস্ট চার্জ রাখি, সেটা হচ্ছে +1। দেখো এখানে যদি আমি +1 চার্জ রাখি, এখানে যদি +1 চার্জ রাখি, তার উপর ফোর্স কিন্তু এই বরাবরই হবে। আবার এখানে যদি আমি +1 চার্জ রাখি, তার ক্ষেত্রে ফোর্স কিন্তু এই বরাবর হবে। সুতরাং এটা খুব অবভিয়াস এবং স্পষ্ট এবং ক্লিয়ার। যদি আমরা ডেফিনেশনটা ঠিকঠাক করে আমরা বোঝার চেষ্টা করি, যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে যদি একক ধনাত্মক আধান রাখা হয়, তার উপর প্রযুক্ত বল যেটা, নেট বল যেটা, সেই বলটাকেই আমরা তড়িৎ ক্ষেত্র বলি। তাহলে একক আধান কোনো একটা জায়গায় যদি রাখি তড়িৎ ক্ষেত্রে, তাহলে যে পরিমাণ বল ক্রিয়াশীল হবে তাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। তাহলে বলের যে দিক হবে, সেই তড়িৎ বলের যে দিক হবে একক আধানের উপর, সেটাই তড়িৎ ক্ষেত্রের দিক হবে। এটা খুব সিম্পল। এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে একটি বিন্দু আধানের জন্য, একটি বিন্দু আধান কিউ ধরে নাও, এর জন্য আর দূরত্বে, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা রয়েছে ই, আর দূরত্বে, সেই ইটা রয়েছে ধরো ই, তাহলে প্লট করতে বলবে তোমাকে ই ভার্সেস আর, আবার প্লট করতে বলবে তোমাকে ই ভার্সেস 1/r²। তাহলে কিরকম হবে? এটা ধরে নাও একটা প্রবলেম, ছোট 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 প্রবলেম করে আমাদের কিন্তু
মাথাটা পুরো পরিষ্কার করতে হবে। একটা ই ভার্সেস আর, একটা ই ভার্সেস 1/r² প্লট করতে দিয়েছি। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 1, এটা প্রবলেম নাম্বার এ, এটা প্রবলেম নাম্বার বি। এটা করার সময় আমরা কি করব? প্রথম আমরা দেখব ফর্মুলাটা কি। এখানে যদি একটা বিন্দু আধান হয় কিউ, তার থেকে আর দূরত্বের কোন একটা বিন্দু ধরে নাও পি বিন্দু। এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মান সেটা যদি ই হয়, তাহলে দেভার্গ আছো, তাহলে ই এর মানটা কি হবে বল? ওয়ান ওয়ান বলো। ই ইকুয়াল টু, ভেরি গুড, ভেরি গুড। কারণ এখানে ওয়ান আমি বসিয়ে দিয়েছি, যেখানে আমি আর বারবার আমরা বলবো না +1 বসিয়েছি, +1 বসিয়েছি। কারণ বসিয়েই যে চেহারাটা পেয়েছি সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে এবার বলো তো দেখি, এই যে সমীকরণ আছে তার ডান হাতের দিকে কোন কোন জিনিসগুলো এই প্রশ্ন অনুযায়ী ধ্রুবক? ডান পক্ষে কোন কোন জিনিসগুলো প্রশ্ন অনুযায়ী ধ্রুবক? দেখো, 4πε0 এটা হচ্ছে ধ্রুবক, ইপসাইলন নট তো কনস্ট্যান্ট, আর বিন্দু আধান বলে দিয়েছে তার মান সেটা ধ্রুবক। এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ই এর যে সমীকরণ এটা সমান হচ্ছে Q/4πε0, যেটা কনস্ট্যান্ট, ইন্টু 1/r²। তাহলে এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, যেমন তড়িৎ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তড়িৎ ক্ষেত্রও তো সেই একক আধানের ধনাত্মক আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ বল, সেটাও কিন্তু যে আধানের জন্য আমরা ক্যালকুলেট করছি তার থেকে যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। তাহলে ই ভার্সেস আর যদি আমি প্লট করি, তাহলে আমরা দেখতে পাবো আর বাড়লে, আর বাড়লে ই কমবে। তাহলে এই দুটো প্লট করলে কি দাঁড়াবে? ই ভার্সেস আর। নিরন্তন বলো কি হবে? না, একদম না। না, তা কেন হবে সমপরাবৃত্ত? সমপরাবৃত্ত হতে গেলে তো তোমার ওই এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হতে হবে, তা তো নয় এখানে। সেটাও তো কমবে, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে না, এটা এরকম করে নিচের দিকে তোমার কমতে কমতে যাবে, এইদিকে তাড়াতাড়ি নামবে। এতকাল সমপরিবৃত্ত নয়, 1/r² আকারে এটা কিন্তু নামবে। ওকে, ই ভার্সেস আর²টা একবার ভাবো। আমার একটা ফোন এসছে, ধরছি। হ্যাঁ মহাদি বলো। হ্যাঁ, সব সব নিয়ে চলে এসছে ও প্রিন্ট। আমি ওই আজকে বাড়িতেই আছি, বাড়ি থেকে ডাইরেক্ট ওই অফিসে গিয়ে ওটা কালেক্ট করে তারপর বেরিয়ে যাবো। 8টার সময় দিয়েছো তো? হ্যাঁ হয়ে গেছে, আমি সকালে খবর নিয়েছি। বললো মহুয়াদি অনেকটা দেরি করে দিয়েছিলেন, তা বলছে আপনিও দেরি করলেন, মহুয়াদি আরো দেরি করেছিলেন। তো যাই হোক, আমি, হ্যাঁ আমি কোনো রকমে করে ফেলেছি, ওই দোকানটাকে দাঁড়িয়ে 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 থেছিলাম যে করে দিতেই হবে। করে দিয়েছে, তো বললাম আমি সব নিয়ে এসেছি, অসুবিধে নেই। তুমি যদি ও 10টার সময় ওটাকে ওই এতে দেখাবে, বুঝলে তো, স্টোরে দেখাতে হয়, সিন করাতে হয়, তো ওইসব করে ঠোরে। না, ওর ফোন তো নিয়ে ঢোকে না। 4489-এ তুমি দেখতে পারো। হ্যাঁ, নেই। ও ও ওই সিন টিন করাচ্ছে। ও কাউকে দিয়ে তুমি একটু ওই একে দিয়ে পাঠিয়ে দাও, হয় ওখানে থাকবে না স্টোরে থাকবে, কোথাও থাকবে। 11টা, ওই মলয়দা রুম। হ্যাঁ, মলয়দা রুমে ঢুকতেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ না, ও হ্যাঁ সিন টিন করিয়ে ও যা আমাদেরকে দেওয়ার জন্য রেডি করে দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওকে। তাহলে এটা এরকম হলো, 1/r² আকারে হলো, তাহলে এটা প্রপোর্শনাল টু 1/r²। এবার তুমি যদি বলো যে এটা ডিফারেন্স কি, তাহলে ডিফারেন্স হয়তো ছবিতে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু 1/r² নামবে। মেন কথা হচ্ছে তোমাদের জন্য, এটা হচ্ছে আর বাড়লে এটা ঝপঝপ ঝপঝপ করে নাম। শুধু শুধু যদি আর হতো তাহলে এরকম হতো, একটু উপরে হতো, এরকম হতো।
কারণ কম কম করে নামতো, 1/r² হলে নিচের দিকে অনেক বেশি করে নাম। নেক্সট বলো, ই ভার্সেস 1/r²টা কি হবে? কে বলবে? 1/r, বলো। মূলবিন্দুগামী কি? মূলবিন্দুগামী বললে তো অর্ধেক হয়ে গেল। তা স্পষ্ট করে বলো, স্পষ্ট করে বলতে হবে। মূলবিন্দুগামী সরলরেখা, ভেরি গুড। কি করে বুঝলাম? এবং এর স্লোপটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট স্লোপ, কারণ আমার এমটা কনস্ট্যান্ট। কেন গো? দেখো, ই ইকুয়াল টু Q/4πε0, এটা তো ধ্রুবক, এটা একদম কনস্ট্যান্ট। তার সাথে সাথে 1/r² আছে। তো এই 1/r²টাকেই তো আমরা এক্স ধরেছি, আর ইটাকে আমরা ওয়াই ধরেছি। তার মানে এটাকে সব ওয়াই ইকুয়াল টু এম এক্স বলতে পারি। এম যেখানে স্লোপ, যেখানে আধান কনস্ট্যান্ট থাকলে এটা কনস্ট্যান্ট হবে। তো এরকম হচ্ছে আমার 1/r² এর সাথে সাথে সরলরৈখিক ভাবে এটা সব বাড়তে থাকবে। ওকে, নেক্সট ডাউট। নেক্সট ডাউট আমাদের প্রিভিয়াস চ্যাপ্টার থেকে। ই ভার্সেস আরটা 1/r² পড়বে নিচের দিকে এরকম। এইটা যদি হতো আয়তাকার সমপরাবৃত্ত ধর হতো, তাহলে এটাকে আমি আরেকটু নামিয়ে দেবো, এরকম হবে। ব্ল্যাকটাকে মুছে দিলাম। এদিকে বেশি দেবো, এদিকে কম দেবো, তাহলেই হবে। বোঝা গেল? ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে বিজিতে একটা পাঠিয়েছে কিন্তু কোশ্চেন পাঠায়নি, নিয়ে আমি ওটা বুঝতে পারছি না। ঠিক আছে, তো বিজিতের ডাউট পরে না হয় ক্লিয়ার করে দেবো। একজন বলেছে না স্যার উত্তরটা ঠিকই আছে, মনসুর ওটা পেরে গেছে। তারপর পিছন দিক থেকে দেখতে গেলে বিজিতের গেল, সৃজন বাবুর কি আছে? কোনো নিউট্রাল পয়েন্টে কোনো কেস, নিউট্রাল পয়েন্টের কোনো কেস খেয়েছো সৃজন? কোনটা বল, বুঝতে পেরেছো? এবার নিউট্রাল পয়েন্টে আমি আর একটা ডাউট দিচ্ছি, যেহেতু তোমরা সব বুঝতে পেরে গেছো নিউট্রাল পয়েন্টের কথা এলো। নিউট্রাল পয়েন্টকে আমরা বাংলায় কি বললাম? আমরা বললাম নিউট্রাল পয়েন্ট উদাসীন বিন্দু। ভেরি গুড, ঠিক আছে। উদাসীন বিন্দু, এই উদাসীন বিন্দু সম্বন্ধে যদি একটা তোমাদের প্রশ্ন দিই, তো ধরে নাও কোশ্চেন হচ্ছে যে আহ, দুটি, একটা প্লাস কিউ আধান এখানে আছে, আর একটা মাইনাস কিউ আধান এখানে আছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। এই দুটি আধানের জন্য উদাসীন বিন্দুর অবস্থান কি হবে? কে বলতে পারবে? অবস্থান কোথায় হবে? কে বললে এটা? বলো, কে বললে? প্রিয়ন্তন, কি বললে? মাইনাস কিউ এর, ভালো করে ভাইবা বলো, এটা ধরে নাও ভাইবা। কে বললেন? সৃজন নাকি? আর আর কার কি আইডিয়া? ভাবিয়া বলে ফেলো, বলিয়া ভাবিও না। বলো দেখি, সে যদি, কি মনে হচ্ছে তোমার? দুটোই সমান আধান দিয়ে দিয়েছি, অথচ বিপরীত ধর্মী, এর কোথায় উদাসীন বিন্দু থাকবে? কেন মনে হচ্ছে বলো? কি ফিল করছো বলো? যা মনে হচ্ছে বল। হুম,
মধ্যবিন্দুতে তো থাকবেই না, ধর প্লাস আর মাইনাস থাকলে মধ্যে থাকবেই না। এবার যদি আমি ডান দিকের কথা বিবেচনা করি, তাহলে ডান দিকে মাইনাস কিউ আধানের কাছাকাছি পয়েন্ট গুলো হয়ে যাচ্ছে, তাহলেও থাকছে না। বাম দিকে যদি করি, তাহলে প্লাস কিউ এর কাছাকাছি হয়ে যাচ্ছে, তাহলেও থাকবে না, বিকর্ষণটা বেশি হয়ে যাবে। ডান দিকে থাকলে আকর্ষণটা বেশি হয়ে যাবে। তবুও কোশ্চেন করেছে যে কোথায় থাকবে, কেউ বলতে পারবে? না, যে কোনো প্রান্তে তো ইনফিনিটি হয়ে যাবে। যদি তুই কারোর সাথে কারোর আর এর সাথে খুব ক্লোজ নিয়ে আসিস, তার 1/r² করলে সে আকর্ষণ বিকর্ষণ বলের মান ইনফিনিটি হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে না। তাহলে কাহা পে হোগা, একটু বুদ্ধি দিয়ে বলো। সৃজন বলেছে কোন রেখার বাইরে কোথাও, এই সংযোজক রেখার বাইরে তো হচ্ছে না দেখলাম, বাম দিকেও হচ্ছে না, ডান দিকেও হচ্ছে না, তাহলে থাকবে কোথায়? ওপর নিচে দেখো, ওপর বা নিচে কি করে থাকবে, তারা তোমাদেরকে পর পর দেখাচ্ছি। চলো, তোমরা প্রথমে আমরা দেখলাম দুটো আধান, যেহেতু এটা পজিটিভ যেহেতু এটা নেগেটিভ, সেই জন্য আমরা দেখলাম এখানে যদি আমি প্লাস আধান রাখি 1, তাহলে পজিটিভ ঠেলে দেবে, নেগেটিভ টেনে দেবে। সো নো কোশ্চেন, এখানে কোনো রকম কোনো কোশ্চেন নেই নিউট্রাল পয়েন্ট তৈরি করা। নো কোশ্চেন অফ নিউট্রাল পয়েন্ট ইন বিটুইন, ঠিক আছে? নিউট্রাল পয়েন্ট খুঁজে পাওয়ার কোন রকম কোনো প্রশ্নই ওঠে না। 1 নাম্বার কেস আমরা কাটিয়ে দিলাম। 2 নাম্বার কেস, 2 নাম্বার কেসে এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, ধরলাম ডান দিকে এরকম একটা জায়গায় দেখছি +1 রাখলাম, তাহলে দেখো মাইনাস কিউটা কাছাকাছি, সেটা মাইনাস কিউ এর টান বলটা বেশি হবে, প্লাস কিউ অনেক দূরে, সেই জন্য তার ঠেলা বলটা কম হবে। তার মানে কোথাও এখানে কিন্তু নিউট্রালাইজ হলো না। নিউট্রালাইজ মানে সমান হলো না। নিউট্রালাইজ যদি না হয়, তাহলে এই দিকে হবে না, তাহলে ডান দিকে নেই, ডান দিকে নেই, সেটা দেখলাম। সিমিলারলি আমরা বলতে পারি বাম দিকেও থাকবে না, একইভাবে বাম দিকেও থাকবে না। এবার তোমাদের তাহলে 1 নাম্বার কেস, 2 নাম্বার কেস, 3 নাম্বার কেস হলো। 4 নাম্বার কেস তোমরা বলছো যে যদি আমরা আধান দুটোর পারপেন্ডিকুলার ডাইরেকশনে, তোমরা হ্যাঁ বা না বলবে আমি ঠিক ধরেছি কিনা, এই যে দূরত্বটা আছে তার পারপেন্ডিকুলার ডাইরেকশনের কোনো একটা বিন্দুতে দেখি তাহলে কি হবে, তাই তো? এ- এটা কিন্তু এক্ষেত্রেও হবে না। দেখো, এখানে যদি +1 আমি আধান ধরি, তাহলে এ এই দিক বরাবর টানবে, এ এই দিক বরাবর ঠেলবে, তাহলে নেট লব্ধি এই দিক বরাবর পাবো, পাবো না পাবো না? শূন্য পাবো কি? শূন্য পাবো কি? 5 নাম্বার তুমি যদি বলো নিচের দিকে নামিয়ে দেবো, আমি রাগ করেছি, তাহলে এটা হচ্ছে প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এদের মধ্যে দূরত্ব কিছু একটা আর আছে, এখানে যদি পয়েন্ট রাখো, সেখানে +1 যদি রাখো, তাহলে এ এইদিকে টানবে, এই পজিটিভটা এইদিকে ঠেলবে, তাহলে লব্ধি কোন দিকে পাবে? তাহলে বলো এবার, তারপরে আমি প্রশ্ন করছি, তাহলে তাহলে উদাসীন বিন্দুর অবস্থান কোথায়? কোথায় বলো? ওই রেখার যেদিক থেকেই অসীম হবে সেদিক থেকে, ভেরি ভেরি গুড, ভেরি গুড। ইনফিনিটে যদি চলে যাও তাহলে তো কারোরই প্রভাব থাকবে না। গুড। তাহলে উদাসীন বিন্দু অবশ্যই আছে, অসীমে একখানা উদাসীন বিন্দু আছেই। তাহলে ওই ওই সংস্থা থেকে অসীম দূরত্বে। গুড। তার কারণ হচ্ছে দেখো, যদি আমি প্লাস কিউ থাকে, মাইনাস কিউ থাকে, এদের থেকে যদি আমি ইনফাইনাইট ডিস্টেন্সে চলে যাই কোনো একটা বিন্দুতে, তাহলে প্লাস কিউ এর জন্য ফোর্স কত হবে? প্লাস কিউ এর জন্য ফোর্স F1 যদি আমি ধরি, তাহলে 1/4πε0 কিউ বাই অসীমের স্কোয়ার। মাইনাস কিউ এর জন্য যদি করি, ফোর্স কত? আকর্ষণী বল F2 সমান হচ্ছে 1/4πε0 মাইনাস কিউ বাই অসীমের স্কোয়ার। তো অসীমের স্কোয়ার যদি নিচে গুণ করি, তাহলে তো এটা লাড্ডু হয়ে যাবে, এটা শূন্য হবে, এটাও শূন্য হবে, তাহলে অসীমে কোনো প্রভাব নেই। তাহলে এফ নেট যদি আমি বলি, তাহলে সমান 0 - 0 = 0। তাহলে এই অসীমে অজস্র বিন্দু আছে,
চারিদিকে অসীমে, যে কোনো দিকে অসীমে হবে, যে কোনো দিকে অসীমে হবে, চারিদিকে অজস্র বিন্দু আছে, যে বিন্দুগুলোতে আমরা উদাসীন বিন্দু পেতে পারি, কিন্তু সেটা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে বা প্র্যাকটিক্যাল কনসিডারেশনের মধ্যে কিন্তু থাকবে না। কিন্তু কোনো কোনো প্রশ্নে তোমার কমপ্লিট আইডিয়া আছে কিনা জানার জন্য অসীমে যে তড়িৎ ক্ষেত্র শূন্য হয় সেই ধরনের কিন্তু ধান্দাবাজি প্রশ্ন থাকতে পারে, তোমাদেরকে একটু অ্যালার্ট হয়ে থাকতে হবে। বোঝা গেল? একটু আওয়াজ ফাওয়াজ দাও। ওকে, সবাই ক্লিয়ার? কোনো কিন্তু কিন্তু থাকলে বলতে পারো। দীপাঞ্জন লিখেছে ক্লাস করাবেন, না বলতে ভুলে গেছিলাম। তারপর হচ্ছে ও সব তোমাদের ওই প্রবলেম থেকে, এখান থেকে যে প্রবলেম হোমওয়ার্ক দিয়েছি সেখান থেকে অনেকের ডাউট আছে। প্রিয়ন্তম বলেছে আচ্ছা ঠিক আছে, পরে দেখে নেবে। ওখান থেকে আছে প্রিয়ন্তনের ডাউট আছে তিনটে প্রবলেম। ওকে। ও, সুমিয়ার ডাউট আছে, সুমিয়ার। ওকে ওকে, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট প্রবলেম। আমি প্রিয়ন্তন, সোনু, এদের প্রবলেমে যাওয়ার আগে আমি এইগুলো বলে দিই, কারণ ওই ওই প্রবলেমগুলো বেসিক্যালি তোমার আবার আমাদের বিনিতার আছে, বিনিতার বা এদের যে প্রবলেমগুলো আছে সেগুলো হচ্ছে হোমওয়ার্কের মধ্যে থেকে, সেগুলো আমরা পরে ডিসকাস করব। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিয়েছে যেটা তোমাদের পরীক্ষায় পড়বেই পড়বে, খুব ইম্পর্টেন্ট, এটা হয়তো আমি করাতাম। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কত পাতা আমাকে দেখার অধিকার দেয়নি। প্রশ্নটা হচ্ছে যে একটি তড়িৎ আধান, 29 পাতা, 29 পেজ। একটি তড়িৎ আধান, তড়িৎ আধান কিউ কে, এটাকে স্টার দিয়ে রাখো, তড়িৎ আধান কিউ কে প্লাস কিউ এবং মাইনাস কিউ, এই দুই বিন্দু আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে স্থাপন করা হলো। ভালো করে বুঝবে, কোনো চাপ নেই, স্থাপন করা হলো, করতেই পারে প্রবলেম অনুযায়ী, যে যা খুশি করতেই পারে। সংস্থাটি সাম্যাবস্থানে থাকলে, সাম্যাবস্থানে থাকবে যদি কিউ সমান কিউ ইন্টু এক্স হয়, যেখানে এক্স ইকুয়াল টু, তোমাদের প্রবলেমে দিয়েছে কি কি, এ দিয়েছে, অপশন এ দিয়েছে 4, অপশন বি দিয়েছে 1/4, অপশন সি দিয়েছে -4, অপশন ডি দিয়েছে -1/4। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। কি বলেছে দেখো, এখন ভালো করে, তোমাদের বই আছে প্রত্যেকের, একটু দেখে নিও। এটা কিউ অফ এক্স নয়, কিউ ইন্টু এক্স, কিউ ইন্টু এক্স। ওকে, ঠিক করে লিখে দিন, নাহলে গন্ডগোল হয়ে যাবে। এটা উল্টোটা হবে, কিউ ইকুয়াল টু কিউ ইন্টু এক্স যদি হয়, এটা তাহলে এক্স এর ভ্যালু কত। তাহলে কি বলেছে, কি বলেছে, যে একটা প্লাস কিউ, একটা মাইনাস কিউ আধান, এদের মধ্যে একটা কিছু দূরত্ব আছে, তার মধ্যেখানে আমি রেখে দিয়েছি একটা কিউ আধান। আমি জানি না এটা কত। ও আচ্ছা, তাহলে আমি ঠিকই লিখেছিলাম। এগুলো আগে দেওয়া আছে, এগুলো আগে দেওয়া আছে, কিউ আর কিউ এর অনুপাত। এক সেকেন্ড দেখে নিচ্ছি। ঠিক, কিউ আর কিউ এর অনুপাত দিয়েছে, তার মানে ঠিক এখানে কিউ রাখা আছে, মধ্যেখানে কিউ রাখা আছে, বলেছে সংস্থাটি সাম্যে থাকবে।
তাহলে সংস্থাটি সাম্যে থাকতে গেলে কি হতে হবে? বলো, সংস্থা সাম্যে থাকতে গেলে কি হতে হবে? প্লাস কিউ মাইনাস কিউ যদি থাকে, সংস্থাটি সাম্যাবস্থানে থাকতে গেলে প্রত্যেকের উপর নেট ফোর্সটা জিরো হতে হবে। তাহলে আমরা ধরে নিই যে আহ, মানে মাইনাস কিউ এর উপর ফোর্স ধরতে পারি বা প্লাস কিউ এর উপর ফোর্স ধরতে পারি। মধ্যবিন্দুতে সংস্থাটি সাম্যাবস্থানে প্লাস কিউ আধানকে প্লাস কিউ মাইনাস কিউ সংযোজনে মধ্যবিন্দুতে স্থাপন করা হলো, এটা সাম্যাবস্থা। তাহলে আমি ধরে নিই নেট ফোর্স, তাহলে নেট ফোর্স অন প্লাস কিউ, এটা যদি দেখি কত হবে, প্লাস কিউ এর উপর নেট ফোর্স কত হবে, মাইনাস কিউ এদিকে টানবে, আর এটা কোন দিকে যাবে আমি জানি না। তাহলে এটা যদি করি তাহলে কিউ ইন্টু কিউ, এটা না না, কিউটা উদাসীন বিন্দুর বলেনি, সংস্থাটি বলতে বোঝাচ্ছে যে তোমার আহ, এই যে প্লাস কিউ আর মাইনাস কিউ, এটা সাম্যাবস্থায় থাকবে মানে এর উপর নেট কোনো ফোর্স থাকবে না সংস্থাটির উপর। এবার সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে মানে সংস্থার মধ্যে সমস্ত বল কি যোগ করে জিরো করব, নাকি এক এক করে করব, সেটা আমি একটু দেখে নিই। সেটা হয় কিন্তু একটা পার্টিকুলার বডির জন্য হয়, পার্টিকুলার পয়েন্টের জন্য হয়। এখানে সবগুলোই মনে হয় উদাসীন বিন্দু। কি বলছো বলো, বলো। প্লাস কিউ মাইনাস কিউ এর মধ্যে যে প্রযুক্ত বল, তার সাথে প্লাস কিউ আর বড় হাতের কিউ এর উপর প্রযুক্ত বলের মান সমান করলে হবে, সেটা একটা একটা দিক দিয়ে হবে। সেটা ঠিক, সেটাই সেটাই বলার চেষ্টা করছি আমি, সেটাই বলার চেষ্টা করছি। দেখো এখানে বেসিক্যালি যেটা হয়, এটা প্লাস কিউ দেয়, এটা প্লাস কিউ মাইনাস কিউ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। তাহলে এইটা ডিস্টেন্স হচ্ছে, আমি ক্লিয়ারলি পরের পাতায় করছি, দাঁড়াও। এটা ধরে নাও প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এদের মধ্যে প্রযুক্ত, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ধরে নাও ডি। ওকে, এখানে আছে একটা বড় হাতের কিউ, তাহলে এই ডিস্টেন্সটা হবে ডি/2। এবার আমি এই প্লাস কিউ এর উপর নেট প্রযুক্ত বল যে জানার চেষ্টা করছি, উপর নেট প্রযুক্ত বল কত হবে। একটা হবে মাইনাস কিউ এর জন্য হবে, প্লাস একটা কিউ এর জন্য হবে। মাইনাস কিউ এর জন্য কত হবে, -1/4πε0, 1/4πε0 মাইনাস কিউ প্লাস কিউ বাই ডি স্কোয়ার। শুধু কিউ এর জন্য কত হবে, প্লাস কিউ এর উপর কিউ কিউ বাই ডি/2 এর হোল স্কোয়ার। এই যে নেট প্রযুক্ত বল, দ্যাট শুড বি জিরো, এই এফটা হবে জিরো, কারণ এটা সংস্থাটি সাম্যাবস্থায় আছে। তাহলে হবে -1/4πε0 কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস কিউ কিউ বাই ডি স্কোয়ার ইন্টু, এটা 1/4 হতো বাই 4, উপরে গেলে 4 হবে, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা যদি এখানে লিখি, তাহলে এখানে আমরা দেখতে পাবো যে কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু কিউ কিউ বাই ডি স্কোয়ার ইন্টু 4। তাহলে ডি স্কোয়ার কাটলো, একটা কিউ কাটলো, আর তাহলে পড়ে থাকলো কিউ সমান হচ্ছে এখানে 1/4πε0 হবে। ঠিক, এটা কমন নিতে গিয়ে ভুলে গেছিলাম। তাহলে এইটা হচ্ছে কিউ সমান হচ্ছে কিউ/4। তাহলে কিউ/কিউ সমান হচ্ছে 1/4। অ্যান্সার কত দিয়েছে, -কিউ। অ্যাকচুয়ালি আমি যে প্রবলেমটা আগের বার করেছিলাম তাতে দুটোই পজিটিভ ছিল, দুটোই নেগেটিভ ছিল। যেটা আমি আগের বইয়ে, আমি তোমাদেরকে দেখে নিই, আগের বইয়ে ছায়াতে তো আমি এই প্রবলেমটা করিয়েছিলাম। আমার যতদূর মনে পড়ছে আমি তোমাকে দেখাচ্ছি। উম,
হুম, সম আধান ছিল আগে, ঠিক আছে, প্রবলেমটা ইস্যু আছে, তাহলে এই জন্য প্লাস কিউ হলো, আবার দেখবি এইটার জন্য যদি ক্যালকুলেট করিস তাহলে আবার মাইনাস কিউ বাই 4 হবে। প্লাস কিউ এর উপর প্রযুক্ত বল, তার প্রবলেমটা প্রবলেম আছে, তাই এই প্রবলেমের কারেকশন আছে, প্রবলেমটা কারেক্ট করে নিও। যদি প্রবলেমের কারেকশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, তোমরা যদি পুরোনো বই দেখো তার এমসিকিউ এর 3 নাম্বারের প্রবলেমে এটা আছে, যে এটা এইদিকেও কিউ হবে, এদিকেও কিউ হবে, নিয়ে মধ্যেখানে একটা, আমি সেই জন্য এতক্ষণ ধরে ঘাবড়ে ঘাবড়ে অঙ্কটা করছিলাম যে কি হচ্ছে, মধ্যেখানে যদি কিউ হয় তাহলে এই কিউ এর মান সমান -কিউ/4 হলে তবেই সংস্থা সাম্যে থাকবে, তবেই সংস্থা সাম্যে থাকবে। সো এটা তোমরা হোমওয়ার্ক চেক ইট। কি করে চেক করবে? দেখো, প্রথমত যেটা প্রিয়ন্তন উল্লেখ করলো যে অবশ্যই সাম্যাবস্থায় থাকবে, মানে তো সবারই উপরেই নেট ফোর্স 0, তার মানে সাম্যাবস্থায় থাকা মানে আমি সেটাকে একদম তোমার সহমত হলাম, যে সংস্থা সাম্যে থাকবে মানে হচ্ছে সংস্থাতে যতগুলো বিন্দু আছে, সংস্থাটিতে যতগুলি আধান আছে তাদের তাদের অবস্থানে, তাদের অবস্থানগুলি তাদের অবস্থানগুলি কি হবে? উদাসীন বিন্দু হতে হবে। তার মানে তিনখানা আধান, তিনখানা উদাসীন বিন্দু, তিনটে আধান আছে, তিনটের অবস্থানেই উদাসীন বিন্দু, তার মধ্যে মধ্যেখানের খানা তো নিশ্চিন্ত, এ তো নিশ্চিন্ত। কেন নিশ্চিন্ত? এর দুই দিকে সমান আধান আছে, এ আধান প্লাস হোক মাইনাস হোক যাই হোক না কেন, প্লাস হলে দুজনে ঠেলে দেবে, মাইনাস হলে দুজনে টেনে ধরবে, ডিস্টেন্স একই, কিউ আর কিউ একই, তার মানে এ তো একদম নিশ্চিন্ত, খালি এক দিকটা নিশ্চিন্ত করতে হবে, এই দিকটা। তার মানে এ নিশ্চয় একে ঠেলবে, যেহেতু একে যেহেতু ঠেলে দেবে, তাহলে নিশ্চয়ই একে টানতে হবে এবং সমান মানের টানতে হবে। তাহলে কতটা করতে হবে, মানে 4 কিউ হবে না কি হবে, না কিউ/4 হতে হবে, কারণ ডিস্টেন্সটা কম। এটা চেক করে নেবো, তার অ্যান্সারটা এইটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে তার অ্যান্সার। ওকে, তাহলে এটা ঠিকই, এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট ছিল, এটা ঠিকই তোমাদের প্রবলেমের মধ্যে একটা সমস্যা ছিল। নেক্সট নেক্সট হচ্ছে 16 পৃষ্ঠা, প্রিভিয়াস চ্যাপ্টার, পেজ নাম্বার 16, কেস বেসড। এখানে একটা কেস বেসড প্রবলেম কিছু একটা দিয়েছে। কেস 1 দিয়েছে কি, আমি আর প্রবলেমটা তোমাদের লিখছি না, লিখতে গেলে আধ ঘন্টা লেগে যাবে। কেস 1-এ বলছে ধনাত্মক আধানে আহিত একটি দণ্ডাকার রডকে অনাহিত একটি ধাতব গোলকের খুব কাছাকাছি আনা হলো। তাহলে ধনাত্মক একটা তোমার আহিত, এবার ধনাত্মক আহিত মানে এ প্লাস চার্জ আছে, এটাকে একটা গোলকের খুব কাছাকাছি আনা হলো, তাহলে গোলকের এদিকটা নেগেটিভ হবে, এদিকটা পজিটিভ হবে, এটা হবেই, খুব কাছাকাছি এনেছে কিন্তু টাচ করেনি, সুতরাং ফার্স্ট কথা হচ্ছে আবেশ হবে, তাহলে প্রথম হলো আবেশ, ঠিক। তারপর বলছে কি, কিছু সময় পরে রডটিকে আবার যথেষ্ট দূরে সরিয়ে নেওয়া হলো, তাহলে এবার টাচ করার পর আর কিছু করলো না, এবার বলছে ধীরে ধীরে এই রডটিকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো। দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো মানে বেশ দূরে, যখন তোমার এরকম জিজ্ঞেস করবে তখন আমরা ধরবো যে বেশ দূরে নিয়ে চলে গেছে, কারণ কি, সাধারণত তড়িৎ ক্ষেত্রের যে বিস্তার সেটা অসীম থিওরিটিক্যালি হলেও এটা বেসিক্যালি অসীম পর্যন্ত কিন্তু প্রশস্ত নয়, এটা প্র্যাকটিক্যালি দেখা যায় খুব কাছাকাছির মধ্যে কিন্তু এটা শেষ হয়ে যায়। এবার এখানে প্রশ্ন জিজ্ঞেস করেছে কোন অপশনটা হবে, সমগ্র গোলকটি নেগেটিভ আধান হয়ে যাবে,
দণ্ডাকার রডটির কাছের দিকে ধনাত্মক হবে, এটা তিনের, আচ্ছা তিনেরটা, কাছের দিকে ঋণাত্মক আধান আবিষ্ট হবে, তো হয়ে গেল, এটা তো ইজি, প্রথমটা হয়ে গেল সি। তার মানে এইটা জিজ্ঞেস করেছে, এইটা হবে শুধু তিনেরটা। তাহলে কেস থ্রি, ও দুয়েরটা ঠিক আছে, কেস থ্রি এটা দেখে নিও, কেস থ্রিটা কি বলেছে। কেস থ্রি বলেছে আহিত দণ্ডাকার রডটি গোলকের কাছাকাছি থাকা অবস্থায়, ওইটা এই কেস ওয়ানেরই তো 3 নাম্বার রে। আহিত দণ্ডাকার রডটি গোলকের কাছাকাছি থাকা অবস্থায় গোলকটিকে ভূ সংলগ্ন, এই তো এটা ভালো দিয়েছে। তা বলছে এইটা এখানে প্লাস, এটা প্লাস ছিল তো, দণ্ডাকার, দণ্ডাকার এটা প্লাস ছিল, এই থাকা অবস্থায় যে গোলক আছে তাকে বলছে কি করা হলো, ভূ সংলগ্ন করা হলো, মানে এটাকে টাচ করে দেওয়া হলো পৃথিবীর সাথে। তাহলে এই দিকটা হবে নেগেটিভ, এই দিকটা হবে পজিটিভ। এবার বলো তো দেখি, এইটা হচ্ছে আবেশী আধান, এই দুটো হচ্ছে আবিষ্ট আধান। সেই আবিষ্ট আধানের মধ্যে কোনটা মুক্ত কোনটা আবদ্ধ, এটা ফ্রি না বাউন্ড, বাম দিকেরটা এটা বদ্ধ আধান, এটা বাউন্ড, আর এটা হচ্ছে ফ্রি আধান। তাহলে যেই আমি গ্রাউন্ডিং করব, এখান গিয়ে ইলেকট্রন গিয়ে এটাকে নিউট্রাল করে দেবে, নিউট্রালাইজ করে দেবে। হুম? যদি করে দেয়, অ্যাজ এ রেজাল্ট আমরা কি পাবো, অ্যাজ এ রেজাল্ট আমরা পাবো, প্রথমে পাবো এরকম, যখন কাছাকাছি থাকবে, যখন কাছাকাছি থাকবে, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইরকম, এখানে মাইনাস গুলো থাকবে কিন্তু এই দিকে কিছু থাকবে না, এইটা পাবো। কিন্তু যদি দূরে সরিয়ে নিয়ে চলে যায়, এবার যদি দণ্ডটিকে দূরে সরিয়ে নিয়ে চলে যায়, তখন এই নেগেটিভটা চারিদিকে ছড়িয়ে যাবে। এবার এই দণ্ডটি খুব দূরে নিয়ে চলে গেছে বলছে, দাঁড়া দেখি করে দেখি। এবার রডটিকে সরিয়ে নিয়ে যাওয়ার পর গোলকটির আধার, না তখন আবার ওই গোলকটিকে ভূসংলগ্ন করার পর ছাড়িয়ে দিতে হবে, তা নাহলে আর কি হবে, ওটা ছাড়িয়ে দিয়েছে বুঝলি, ওরা বলেনি কিন্তু ফিলিংসটা ওইটাই বুঝলি। মানে এখানে যে কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে, কনসেপ্টটা হচ্ছে এটাই যে গ্রাউন্ড করলে পালায়, এবার গ্রাউন্ড করার পর তো ওকে আবার ছাড়িয়ে দিতে হবে, না তো ওটাও পালিয়ে যাবে। দেখ তোর কনসেপ্টটা একদম পারফেক্ট, কোনো রকম কোনো গন্ডগোল নেই। যদি আমরা একে সরিয়ে নিয়ে যাওয়ার পর যদি তাতেও গ্রাউন্ডিং করে রেখে দিই, তাহলে সেই আধানটাও পালিয়ে যাবে, অবশ্যই পালাবে, অবশ্যই পালাবে, কিন্তু আর গ্রাউন্ডিং নেই ধরে নাও, তাহলে এইরকম এইরকম হবে, তাহলে নেগেটিভ আধান থেকে যাবে, এইটা বলার চেষ্টা করেছে বুঝলি তো। দাঁড়া দেখে নি, এখানে যে প্রশ্নটা করেছে তার সেন্সটা হচ্ছে এইটা, গোলকটি সামগ্রিকভাবে নিস্তড়িত হবে, এটা হবে না। গোলকটি সামগ্রিকভাবে ঋণাত্মক আধানে, এইটা হচ্ছে ওদের অ্যাকচুয়াল সেন্স, অপশন বি। কিন্তু অবশ্যই এটা বলতে হবে যে গ্রাউন্ডিংটা কিন্তু সরিয়ে নিতে হবে, না হলে কিন্তু পুরোটাই নিস্তড়িত করে দেবে, ঠিক আছে। গ্রাউন্ডিংটা এখান থেকে সরাতে হবে, যদি পরীক্ষার হলে পড়ে তাহলে কিন্তু এটা নেগেটিভই করে আসবি, আর এক্সট্রা গ্রাউন্ডিং এর চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, বোঝা গেল। এরকম কোন অনেক অসম্পূর্ণ প্রবলেম কিন্তু আমরা পাবো, সেগুলো নিয়েই কিন্তু আমাদেরকে কিন্তু মানে কাটাতে হবে, এবং এগুলোর সাথে যুদ্ধ করে করে যেতে হবে। নেক্সট চলে যাই বিনীতার প্রবলেম, এগুলো সবারই কমন, কিছু কিছু প্রবলেম আছে। ধরে নাও আমি যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেই হোমওয়ার্ক গুলো থেকে কিছু কিছু প্রবলেম আছে, আমি কিছু কিছু হিন্টস দেবো,
প্রবলেম গুলো পুরোটা আমি বলে দেবো না কিন্তু, ওকে, যেহেতু বইয়ে করে দেওয়া আছে। প্রথম হচ্ছে এখানে দেখলাম কত পাতা, 17টা। 17টা এখানে পাতা নাম্বারটা এখানে নেই, পাতা নাম্বার সম্ভবত 28। দেখো তো ঠিক ঠিক বলছি কিনা, আঙুল দিবা, 28 নাম্বার পেজ, ঠিক বলছি কি? ওই 17 নম্বর প্রবলেমটা 28 নাম্বার পেজে আছে তো। 4 স্ট্যাট কুলম্ব আধানযুক্ত এম ভরের একটি গোলককে এল সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সুতোর এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। সমান প্রকৃতি এবং মানের আধানযুক্ত অনুরূপ একটি গোলককে বৃত্তাকার পথের কেন্দ্রে স্থাপন করা হলো। পথের সর্বনিম্ন বিন্দুতে কত বেগ দিলে, ন্যূনতম বেগ দিলে গোলকটি পূর্ণ বৃত্তে পরিভ্রমণ করতে সক্ষম হবে? So this is a very very important and conceptual problem. তাহলে বুঝতে পারছো এই প্রবলেমটা কার সাথে জুড়েছে? এই প্রবলেমটা প্রত্যেকে পড়েছো? রাও বলো, নীলিমা পড়েছো প্রবলেমটা? না, প্রবলেমটা এখন পড়ে নাও, প্রবলেমটা এখন পড়ে নাও, সবাই একবার পড়ে নাও। 4 স্ট্যাট কুলম্ব আধান বিশিষ্ট গ্রাম ভরের একটি গোলককে এল দৈর্ঘ্যের একটি সুতোর এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তাহলে বৃত্তাকার পথটা আগে আঁকি, তাহলে আমাদের জীবনটা হালকা হয়ে যাবে। এখান থেকে সুতো আঁকি, সুতো আঁকলে এখানে একটা বল আঁকি, এই বলটার ভর হচ্ছে এম, আধান হচ্ছে কিউ। ভর এম, আধান কিউ, এরকম অবস্থা। আর এল দৈর্ঘ্যের সুতো, এল দৈর্ঘ্যের সুতো এইটা ঘুরছে, ধরে নাও এরকম করে ঘুরছে, বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। এবার বলছে যে যদি আমরা কেন্দ্রেও আর একটা কিউ, এখানে কিউ আধান আছে, কেন্দ্রেও আর একটা যদি কিউ আধান আমি রেখে দিই, তাহলে এই সর্বনিম্ন প্রান্তে কত বল দিলে, সর্বনিম্ন প্রান্তে কত বেগ দিলে এ জাস্ট এক পাক খাবে? প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে কত বেগ প্রদান করলে জাস্ট এক পাক খাবে? এই প্রশ্নটার অনুরূপ প্রশ্ন, এই প্রশ্নটা কোনখানকার প্রবলেম? যদি আমি কিউ আধান গুলো না থাকতো তাহলে এটা প্রবলেমটা কোনখানকার হতো? বৃত্তীয় গতির কোনটা, কি ধরনের বৃত্তীয় গতি? ভেরি গুড, এটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। ভার্টিক্যাল সার্কুলার মোশন, উলম্ব বৃত্তাকার গতি। তাহলে বলো তো দেখি সাইদা, উলম্ব বৃত্তাকার গতির ক্ষেত্রে নিম্ন বিন্দুতে মিনিমাম কত বেগ দিলে জাস্ট এক পাক খায়? কত? বলো, আর আর কারুর জানা আছে নাই? নিচের বিন্দুতে, নিচের বিন্দুতে, তাহলে সাদা ভালো করে মনে রাখতে হবে তো। তাহলে মিনিমাম যদি আধান না থাকে, কিউ সমান 0 হয়, তাহলে ইউ সমান হয় √5GL। এটা হচ্ছে মিনিমাম। সব ভুলে গেলে সব শেষ হয়ে যাবে, সব ভুলে গেলে সব শেষ হয়ে যাবে। মনে রাখবে, মেকানিক্স ভুলে গেলে পৃথিবীর কেউ তোমাকে ক্ষমা করবে না। ভালো করে পড়েছো, রিভিশনটা মাঝে মাঝে মেরো, নাহলে কিন্তু একদম শেষ হয়ে যাবে কিন্তু। দেখো, আমি প্রথমে ধরে নিচ্ছি কিউ ইকুয়াল টু 0, কোনো আধান নেই, এটা সিম্পল ক্লাস 11 প্রবলেম।
ক্লাস 11 এর প্রবলেম, ভার্টিক্যাল সার্কুলার মোশন কি করে ক্যালকুলেট করব? দেখো এখানে যদি ইউ বেগ থাকে, মনে করেছি নিচের বিন্দুতে ইউ বেগ দিতে হবে, তাহলে ইউ বেগ যদি থাকে তাহলে নিচের দিকে কি কি ফোর্স কাজ করবে? উল্লম্ব যদি হয় এখানে কি কি ফোর্স কাজ করবে বলো? যদি এম ভর হয় কি ফোর্স কাজ করবে নিচে? একটা কাজ করবে এমজি, আর একটা কি কাজ করবে? ঘুরলে বাইরের দিকে কি কাজ করে? তাহলে এম এম ইউ স্কোয়ার বাই এল, অপকেন্দ্র বল। এবার এই দিক দিয়ে তাহলে টান, টান হবে এখানে T1, টান সবসময় যেখানে আটকানো থাকে তার উপর কাজ করে। এদিকের টান হচ্ছে T2, উপরে যখন থাকবে তখন এখানে নিচের দিকে কত বল কাজ করবে? ওজন mg। উপরের দিকে কত বল কাজ করবে? এটা যদি ভি হয় এম ভি স্কোয়ার বাই এল। তাহলে এবার জাস্ট এক পাকের শর্ত কি প্রিয়ন্তন? কোথায় কোথায় টান শূন্য হবে? নিচের দিকে টান কোনোদিন শূন্য হবে না। নিচে তো যোগ, নিচে দেখ যোগ আছে, নিচে যোগ আছে। হ্যাঁ ভিটা যোগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে T2, T2 যদি জিরো হয়ে যায়, জাস্ট জিরো হলো মানে তারটা, তারটা বা যে সুতোটা আছে সেটা আলগা হয়েও হতে পারলো না। এই মুহূর্তে উপরের পয়েন্টে যদি তারটা যদি তোমার আলগা হয়ে যেত, এরকম করে ঘুরে, এরকম করে ঘুরে যদি আলগা হয়ে যেত, এমনি করে পড়ে যেত। আরেকটু বেগ বেশি দিলে এরকম করে গিয়ে এখানে গিয়ে পড়ে গেল, আরেকটু বেগ বেশি দিলে এখানে গিয়ে যেই এখানে পৌঁছাবে তখন আর কোনো উপায় নেই, ও পুরো সার্কেল কমপ্লিট করে এখানে আসবে। তাহলে এই যে বিভিন্ন বেগ, এখানে একটা বেগ, এ একটা বেগ, এ একটা বেগ, এ একটা বেগ, এই বেগটা হচ্ছে ক্রিটিক্যাল স্পিড উপরে। কি হবে? T2 শূন্য। T2, এই যে এই জায়গাটায় যদি আমরা দেখি T2 সমান কত? এই জায়গায় আমরা নিচে দেখতে পাচ্ছি T2 আছে, নিচে দেখতে পাচ্ছি mg আছে, ওপরে দেখতে পাচ্ছি আছে এম ভি স্কোয়ার বাই এল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এম ভি স্কোয়ার বাই এল এইটা সমান হচ্ছে T2 প্লাস mg। কিন্তু আমাদের শর্ত কি? শর্ত হচ্ছে T2 সমান 0। তাহলে আমরা কি লিখবো? এম ভি স্কোয়ার বাই এল সমান হচ্ছে mg। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কেটে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে জিএল, ভি সমান হচ্ছে রুট ওভার অফ জিএল। তাহলে উপরের বিন্দুতে মিনিমাম বেগ হতে হবে রুট ওভার অফ জিএল, নিচের বিন্দুতে কত হবে সেটা ক্যালকুলেট করতে গেলে আমরা কিসের সংরক্ষণ সূত্র করব? এখানে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র করব, কারণ এখানে যে প্রযুক্ত বল সেই বলটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল। এই সংরক্ষী বলের প্রভাবে যে কোনো দুটো পয়েন্ট, আমার যে কোনো চয়েসের যে কোনো দুটো পয়েন্টে সব সময় টোটাল যান্ত্রিক শক্তি একই থাকে। যান্ত্রিক শক্তির মধ্যে কি কি থাকে? স্থিতিশক্তি আর গতিশক্তি। তাহলে স্থিতিশক্তির পরম কোনো মান হয় না, কোন একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে হয়। ধরে নাও এটা এ বিন্দু, ধরে নাও এটা বি বিন্দু। তাহলে এ বিন্দুর সাপেক্ষে যদি আমরা পুরো ক্যালকুলেট করি তাহলে কি হবে? এ বিন্দুতে শুধু কাইনেটিক এনার্জি আছে, স্থিতিশক্তি নাই, কারণ এ বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উচ্চতা হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে মিটিয়ে দিই তাহলে দেখো এ বিন্দুতে, এ বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0, কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি চিরকাল একই ফর্মুলা, হাফ এম বেগের স্কোয়ার। এখানে বেগ কত? ইউ, তাহলে হাফ এম ইউ স্কোয়ার। বি বিন্দুতে, বি বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি কত বলো? কে বলতে পারবে বি বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি? এখানে এ বিন্দুর সাপেক্ষে, এগুলো সব কিন্তু এ বিন্দুর সাপেক্ষে ক্যালকুলেট করছি। কত বলো? একদম তাই, mg ইন্টু হাইট মানে হচ্ছে 2l। আর কাইনেটিক এনার্জি কত গো? ওখানে বেগ কত? ভি, তাহলে কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা জানি মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে, তাহলে এটার মোট এটার মোট যোগ করলে কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা করলে পাবো, এই দুটোকে যোগ করলে পাচ্ছি হাফ এম, এই দুটোকে যোগ করলে পাচ্ছি ভি স্কোয়ার প্লাস mg ইন্টু 2l, এটা সমান হাফ এম ইউ স্কোয়ার। এটা আমরা পেলাম। আমার এখানে ইউ ক্যালকুলেট করতে হবে, ভি আমার জানা,
এম এম আমরা কেটে দিতে পারি এখান থেকে, এম কেটে গেল, তাহলে ইউ স্কোয়ার বাই টু সমান 2gl প্লাস ভি স্কোয়ার বাই টু। তাহলে এখানে পাচ্ছি ইউ স্কোয়ার বাই টু সমান ভি স্কোয়ার বাই টু প্লাস 2gl। যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার প্লাস 4gl। ভি স্কোয়ার সমান কত পেয়েছি? ভি সমান আমরা কত জানি? রুট ওভার অফ জিএল। তাহলে ভি স্কোয়ার সমান আমি পাবো শুধু জিএল। তাহলে জিএল প্লাস 4gl সমান হচ্ছে ইউ স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার সমান হচ্ছে 5gl। তাহলে ইউ সমান হচ্ছে রুট ওভার অফ 5gl। এটা কি? এই ইউটা কি? গুছিয়ে বলো, এই ইউটা কি? ভার্টিক্যাল সার্কুলার মোশন করতে গেলে নিচের পয়েন্টে যে ন্যূনতম বেগ দিলে তবেই একটি পূর্ণবৃত্ত সম্পন্ন হবে সেই বেগটির মান হচ্ছে রুট ওভার অফ 5gl। এটা ছিল ক্লাস 11-এ। এখন তোমাদের প্রশ্ন করেছে যে বলটা ঘুরছে, যে এম ভরটা ঘুরছে, তার মধ্যে যদি আধান দিয়ে দিই, আর এই যে ভার্টিক্যাল সার্কুলার মোশন হচ্ছে তার মধ্যেও যদি তার কেন্দ্রে যদি আমি সম আধান দিয়ে দিই, তাহলে তখন কেসটা কি দাঁড়াবে? তাহলে এখানে কোনো আধান না থাকলে এটা। এবার আবার এখনকার কারেন্ট প্রবলেমটা কি? কারেন্ট প্রবলেমটা কি? কারেন্ট প্রবলেম হচ্ছে যে কেন্দ্রে আধান, কেন্দ্রে কিউ আধান, আর এম ভরে কিউ আধান। তাহলে হোয়াট ডু ইউ এক্সপেক্ট? তুমি কি আশা করছো? এখানে কি আশা করছো তুমি? ইউ এখন কমবে না বাড়বে? এখন মিনিমাম বেগটা আমাকে কম দিতে হবে না বেশি দিতে হবে? একটা সার্কেল এঁকে দিলাম তোমাদের জন্য। কেন কমতে হবে? তাহলে বিকর্ষণ হলে টান টান করে রাখবে, তাহলে টানটা উপরে সহজেই স্ল্যাক হবে না। তাহলে এখানে যে এম ভরের বস্তু আছে, এদিকে কাজ করছে টি2, এদিকে কাজ করছে এমজি, এদিকে কাজ করছে শুধু ভি কাজ করছিল। ভিটা কত? এম ভি স্কোয়ার বাই এল কাজ করছিল। এখন তার সাথে সাথে এদিকে আর একটা ফোর্স কাজ করবে, সেটা কি? কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু 1/4πε0। তাহলে উপরে ভি এর মানটা কমবে না বাড়বে? ওপরে ভি এর মানটা কমবে না বাড়বে? যে ক্রিটিক্যাল বেগ সেটার মানটা কমবে না বাড়বে? এই উপরের পয়েন্টে, এটা উপরের পয়েন্ট ধরে নাও, এইদিকে কাজ করছে এমজি, এইদিকে কাজ করছে টি2, এইদিকে কাজ করছে এম ভি স্কোয়ার বাই এল, আর একটা কাজ করছে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু 1/4πε0। দুটো সম আধান, সমান সমধর্মী সম আধান। তাহলে এক্ষেত্রে ব্যালেন্স যদি করো তাহলে কি পাবে? ব্যালেন্স করলে নিচেটা লেখো টি2 প্লাস এমজি সমান এম ভি স্কোয়ার বাই এল প্লাস এইটা। এটা গ্রাম ফ্রাম দিয়েছিল বলে এটাকে সিজিএস এ করতে বলছে, এটা এসআই এ। তোমাদের প্রবলেমে গ্রাম ফ্রাম দিয়েছে মানে এটাকে আমরা 1 ধরতে পারি। তাহলে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার, এটা সব সিজিএস এ করে নিলাম, সেই জন্য প্রবলেমে গ্রাম দিয়েছে। তাহলে দেখো, কখন এই সমীকরণে কখন উপরের যে তার কখন জাস্ট আলগা হয়ে যেতে পারে, তার শর্ত কি? উপরের পয়েন্টে ভি বেগে যাওয়ার সময় তারটা জাস্ট আলগা হয়ে যাওয়ার জন্য কোন জিনিসটাকে জিরো হতে হবে এই সমীকরণে? কখন তার আলগা হয়ে যায়, টান টান থাকে না, টি2 বলে থেমে গেলে হবে না, টি2 সমান জিরো হতে হবে। তাহলে ওপরের পয়েন্টে টান যদি জিরো হয়ে যায়, তাহলে ওটা টান টান থাকলো না, তাহলে তো পূর্ণবৃত্ত সম্পন্ন করবে না। তাহলে জাস্ট
পূর্ণবৃত্ত সম্পন্ন করার শর্ত হচ্ছে T2 ইকুয়াল টু 0, উপরের টানটা 0 হবে। তো যদি আমরা 0 বসাই তাহলে আমরা এখানে কি পাবো? mv স্কোয়ার বাই এল প্লাস কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার সমান হচ্ছে mg। তার মানে mv স্কোয়ার বাই এল সমান হচ্ছে mg মাইনাস কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। মানে কি পাবো? এখানে এম কেটে দিলে এখানে একটা এম চলে যাবে নিচে, এখানে এল 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 গুণ করে দিলে কি পাবো? তুমি আমাদের রান্নাঘর থেকে এখন কি খাবে? তোমার রান্নাঘর থেকে চা বানাবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জি এল মাইনাস একটা এল গুণ হয়ে গেল, তাহলে মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল। তাহলে ভি সমান, এখান থেকে আমরা কি পেলাম? ভি সমান রুট ওভার অফ জিএল মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল। তাহলে বলো ভি কমলো না বাড়লো? এটা হচ্ছে ক্রিটিক্যাল বেগ, তাই ক্রিটিক্যাল বেগ। তাহলে উপরে সন্ধি বেগ বা ক্রিটিক্যাল বেগ এটা বাড়লো না কমলো? কি গো, সন্ধি বেগ বা ক্রিটিক্যাল বেগ চার্জ দেওয়ার জন্য বাড়লো না কমলো? সবাই কি পালিয়ে গেছিস? যখন আধানহীন তখন ভি সমান রুট ওভার অফ জিএল। সেকেন্ড কেসে যখন কিউ আধান রয়েছে তখন ভি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ জিএল মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল। তাহলে কে বেশি? হ্যালো 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 হ্যালো। তাহলে এখন কমে গেল, তাহলে এখন কমলো, উপরেরটা এটা বেশি। তাহলে উপরের ভি যদি কমে যায় তাহলে সেটা পেতে নিচে ইউটাও কমবে, এই ইউ এর জন্যই তো ভি হচ্ছে। তাহলে এখানে ভি কমে গেল মানে ইউও কমে যাবে। কতটা কমবে সেটা দেখতে গেলে এখানকার যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জি এখানকার কাইনেটিক এনার্জি প্লাস এই পোটেনশিয়াল এনার্জিকে প্রদান করে। তাহলে এনার্জি কনজারভেশনে আগে যেমন ফর্মুলা বসালাম সেই ফর্মুলায় আমরা বসাবো। শক্তির সংরক্ষণ সূত্র, যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র যদি বসায় তাহলে আমরা কি পাবো? হাফ এম ইউ স্কোয়ার নিচে সমান ওপরে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি ইন্টু টুয়েলভ। আগে তাই ছিল ইকুয়েশন। তাহলে দেখো ইউটা বার করতে গেলে এখানে ভি আমার জানা, বসিয়ে দিই, তাহলে কত পাচ্ছি দেখি। তাহলে ইউ স্কোয়ার বাই টু সমান হচ্ছে ভি স্কোয়ার বাই টু প্লাস জি ইন্টু টুয়েলভ মানে টু জি এল। দুই দিয়ে গুণ করে দিই, ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার প্লাস ফোর জি এল। তাহলে সমান হচ্ছে এখানে কত হবে? এখানে ভি সমান কত পেয়েছি এখন? রুট ওভার অফ জিএল মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল। তাহলে ভি স্কোয়ার সমান কত পাবো? জিএল মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল প্লাস ফোর জিএল। তাহলে জিএল আর ফোর জিএল হচ্ছে ফাইভ জিএল মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল। তাহলে ইউ স্কোয়ার সমান এটা। অতএব ইউ সমান কত পাবো? রুট ওভার অফ ফাইভ জি এল মাইনাস কিউ স্কোয়ার বাই এম এল। তার মানে বিন্দুতে সর্বনিম্ন বিন্দুতে প্রয়োজনীয় স্পিড যার জন্য এক পাক মিনিমাম এক পাক ঘুরবে। কি বোঝা গেল না? বোঝা গেল না? হ্যালো 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 হ্যালো। তোমরা আছো না পালিয়ে গেছো?
এইটা হয়ে গেল, এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তারপরের প্রবলেমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হলো 17 প্রবলেমটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? 17 প্রবলেমটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা যে প্রবলেম গুলো দিয়েছি 17 প্রবলেমটা কিন্তু দেখো। প্রবলেম 17, পেজ নাম্বার 28, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পড়তেই পারে পরীক্ষায় শিওর শট, মোটামুটি এটা পড়ার চান্স 70 to 80% পড়ার চান্স আছে। ঠিক। তারপরে 18টা সম্ভবত কে দিয়েছে, প্রিয়ন্তন। দাঁড়াও একবার দেখিনি। প্রিয়ন্তন দিয়েছে, ইয়েস, 18 প্রবলেমটা দিয়েছে। 18 প্রবলেমটা কি দিয়েছে, শুধু প্রবলেমটাই দিয়েছে। আমি বইটা অ্যাকচুয়ালি নিয়ে আসতে ভুলে গেছিলাম। 18টা দিয়েছে, আরো অনেকগুলো টুকটাক টুকটাক দিয়েছে। 18টা দেখি, 18টা বলি। 18টা, দাঁড়াও, এই সমস্ত প্রবলেম কিন্তু তোমাদের করতে হবে। 18টা উল্লম্ব দেওয়ালে, 18টা কি আছে দেখো। এই প্রবলেমটা কিন্তু খুব টাফ নয়। উল্লম্ব দেওয়ালে ওপর একটা উল্লম্ব দেওয়াল আছে, এর ওপর একটা আধান আছে এখানে কিউ। কিউ সমান আছে 5 × 10⁻⁷ কুলম্ব আধান আছে। বিন্দুকণা এ তে আটকানো আছে। এখানে এ বিন্দুতে একটা আধান, একটা টিপ রাখা আছে ধরে নে। একটা টিপ রেখে দিয়েছিস, টিপের মধ্যে আধান রেখে দিয়েছিস। এইবার একটা বিন্দুকণার এ বিন্দুর উপরে থাকা 30 মিটার, 30 সেন্টিমিটার উপরে থাকা ও বিন্দু থেকে 30 সেন্টিমিটার, আচ্ছা এটা 30 সেন্টিমিটার দূরত্ব। এই বিন্দুটা হচ্ছে ও, সেখান থেকে একটা সিল্কের সুতো দিয়েছে যারও দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, নিয়ে দ্বিতীয় বিন্দু কণা বি ঝোলানো আছে। তাহলে এখানে আর একটা পাশাপাশি পাশাপাশি তোমার এরকমই এর পাশেই আর একটা বি ঝোলানো আছে, এর সাথে সাথেই আর একটা বি ঝোলানো আছে। এবার বি বিন্দুতে আধান দিয়েছে, তাতেও আধান দিয়েছে 5 × 10⁻⁷। তাহলে এ তে আধান যা 5 × 10⁻⁷ কুলম্ব, বিতে আধানও তাই 5 × 10⁻⁷ কুলম্ব। তাহলে কি হবে বলো তো দেখি। দেওয়ালে থাকা টিপটা তো উড়ে চলে যাবে না, কিন্তু সিল্কের সুতো যেটা আছে তার উপরে যে বিন্দু কণাটা আছে সেটা উড়ে চলে যাবে। তার ভরও দিয়ে দিয়েছে, এই বি এর ভর দিয়েছে। বি এর ভর বলছে তোমার 100 গ্রাম। 100 গ্রাম মানে হচ্ছে 0.1 কেজি। ঠিক। এবার এই অবস্থানে সুতোটি এ বি এর সাথে কত কোণ করে থাকবে, তাহলে এরকম যদি থাকে আলটিমেটলি দেখতে কেমন হবে। দেখতে হবে এরকম আছে, এখানে এ দেওয়ালের উপর যেটা আছে, আর বিটা এরকম কোন একটা অ্যাঙ্গেল করবে বি। এই অ্যাঙ্গেলটা চেয়েছে, থিটা অ্যাঙ্গেলটা চেয়েছে। তো দিস ইজ ভেরি ভেরি ইজি প্রবলেম। এই ডিসটেন্সটা কি বলে, এই ডিসটেন্সটা বার করতে হবে, দরকার হলে বার করতে হবে তোমাদের। তাহলে এই ডিসটেন্সটা বার করতে হবে। এবার এইখান থেকে দেখো এরকম করে যদি দেখো, এইদিকে হবে এফ ই ইলেকট্রিক ফোর্স, এইদিকে হবে এম জি ওজন, এইদিকে আছে টেনশন টি। এটা যদি থিটা হয়, এটা উল্লম্ব, এটা উল্লম্ব। তাহলে এখানে দুটো কম্পোনেন্ট, এটা এখানে একটা থিটা নিয়ে নেবে, এদিকে হবে টি কস থিটা, এদিকে হবে টি সাইন থিটা। এই এফিটাকেও দুটো ভাগে ভাগ করে নেবে। এটা থিটা যদি হয়, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, আবার এটা থিটা হবে। তাহলে এদিকে এফি কস থিটা হবে, এদিকে এফি সাইন থিটা হবে। জাস্ট ব্যালান্স করবে, ইউ উইল গেট দ্য অ্যান্সার। এটা শুধুমাত্র ব্যালান্স করলেই হয়ে যাবে। তোমার এরকম একটা উল্লম্ব দেওয়াল আছে, এখান থেকে একটা এরকম রয়েছে, এটা উল্লম্ব দেওয়াল, ভালো করে আঁকতে পারলাম না, এরকম। এইটা হচ্ছে তোমার পয়েন্ট, আর এইটা ধরে নাও পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট। হুম। এখান থেকে এই বরাবর ফোর্সটা তো এই বরাবর কাজ করবে এফি।
দড়ি এখানে আটকানো আছে মানে টান এইদিকে কাজ করবে। এটা যদি থিটা হয় তাহলে উল্লম্বের সাথে এই যে কোণ, এই কোণটা হবে থিটা। এইটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটাও হবে থিটা। নিচের দিকে কাজ করবে উল্লম্ব হবে এমজি। তাহলে এইটা যদি হয় তাহলে এটা টি কস থিটা হবে টি এর। আর এফি যে ফোর্সটা পাবে তার এফি সাইন থিটা পাবে। এই বরাবর এফি কস থিটা হবে। এফি মানে ইলেকট্রিক ফোর্স, এফি কস থিটা হবে। এইদিকে হবে টানের কম্পোনেন্ট কস থিটা, এইদিকে গেছে, এটা টি সাইন থিটা হবে। তাহলে কার সাথে কি ব্যালেন্স করবে? এমজি সমান, এমজি সমান এই উপরেরটা টি কস থিটা প্লাস এফি সাইন থিটা, আর এখানে টি সাইন থিটা সমান এফ ই কস থিটা। এখানে আমাদের আননোন কি? এখানে দুটো আননোন। কি কি গো? দুটো অজানা রাশি। এমজি আমার জানা, এফি আমার জানা, এফি আমার জানা। আর কি কি অজানা? দুটো আননোন কি? একটা হচ্ছে দড়ির টান, আর একটা হচ্ছে থিটা। তা টানটাকে এখান থেকে ক্যালকুলেট করে এখানে পুট করে দেবে। টানের ভ্যালুটা এখান থেকে আমরা পাচ্ছি টি সমান, টি সমান বা দুই দিকে এরকম করে নেবে। টি কস থিটা সমান কি পেলে? টি সাইন থিটা সমান কি পেলে এখানে দেখালে? টি কস থিটা সমান এমজি মাইনাস, সরি, এমজি মাইনাস এফি সাইন থিটা। টি সাইন থিটা সমান কত? টি সাইন থিটা সমান এফি কস থিটা। এটাকে ভাগ করে দাও, নিয়ে তুমি এখান থেকে থিটা বার করো। ক্যালকুলেশন তোমরা বই থেকে দেখে করতে পারো, যদি না পারো নাহলে নিজেরা করতে পারো, কিন্তু প্রবলেমটা কিন্তু ইজি। নেক্সট, নেক্সট একটা ইম্পর্টেন্ট অঙ্ক যেটা মিলিকন ওয়েলড্রফ এক্সপেরিমেন্টে পড়ে, এটা আমি তোমাদের বলে দিই জেনারেল। এটা মিলিকান ওয়েলড্রফ এক্সপেরিমেন্ট, এখান থেকে প্রশ্ন পড়ে অনেক সময়, এর কনসেপ্ট। এখান দিয়ে ইলেকট্রনের, ইলেকট্রনের স্পেসিফিক মাস, স্পেসিফিক চার্জ বার করেছিলেন। স্পেসিফিক মানে আপেক্ষিক, স্পেসিফিক চার্জ মানে কিউ বাই এম। ইলেকট্রনের কিউ বাই এম এই এক্সপেরিমেন্টে বার করেছিলেন বিজ্ঞানী মিলিকান। কি করে বার করেছিলেন তার ফান্ডাটায় আমরা যাই। উনি একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছিলেন এই বরাবর। ধরে নাও এই বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছে, সরি, তাহলে এই বরাবর ইলেকট্রিক ফিল্ড দিলে উল্টো দিকে দিয়েছিলেন। এখানে ধরে নাও একটা তেলের ড্রপ, এটা হচ্ছে একটা ওয়েল ড্রপ, যেটা আহিত। ধরে নাও এর আধান হচ্ছে কিউ, এর ভর ধরে নাও এম। এবার যদি একে এই বরাবর, এটা ধরে নাও এই বরাবর যদি ধরে নাও, কথার কথা এটা পজিটিভ আধান আছে, আর আমি মিলিকান ওয়েল ড্রপ এক্সপেরিমেন্টে যাচ্ছি না, এমনি একটা আধান ধরছি, এটা প্লাস, এটা ধরে নাও মাইনাস। তাহলে কোন দিকে এই আধানটাকে, কোন দিকে তড়িৎ বল দেবে? তড়িৎ, তড়িৎ কোন দিকে বল দেবে আধানটাকে? এটা যদি প্লাস কিউ হয়, উপর দিকে না নিচের দিকে? এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এইগুলো হচ্ছে তোমার, এগুলো হচ্ছে মাদার চার্জ যাদের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আর এখন এইটা তোমার টেস্ট চার্জের ন্যায়, তাহলে এই বরাবর তোমাকে একটা ফোর্স দেবে এফ ইলেকট্রিক। আর এই বস্তুটার উপর কোন বল কাজ করবে? এম ভরের বস্তুটার উপর কোন বল কাজ করবে? ওজন কাজ করবে, নিচের দিকে কাজ করবে এম। তো কখনো কখনো তোমার বলতে পারে কোন তৈল বিন্দু, যার ভর দেওয়া থাকবে,
ভর দেওয়া থাকবে, চার্জ দেওয়া থাকবে। এবং একে উল্লম্ব একে উল্লম্ব দিকে কোনো তড়িৎ ক্ষেত্রের প্রভাবে একে স্থির রাখা হবে। এর শর্ত কি হতে পারে? কোন শর্ত? শর্তটা কি হতে পারে? যে কোনো একটা বিন্দু দেখছো, তেলের বিন্দু দেখছো কোনো একটা জায়গায় স্থির। তাহলে কি কারণে হতে পারে স্থির? কোনো একটা তেলের বিন্দু কি কারণে উল্লম্ব দিকে কোনো একটা বায়ুশূন্য স্থানে স্থির অবস্থায় দেখছো? তাহলে Fe equal to mg হবে। তার কারণ mg তো নিচের দিকে কাজ করবেই। তাহলে নিশ্চয়ই তার উপর একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বল ক্রিয়াশীল করেছে। যেটা হচ্ছে mg ঠিক বিপরীত দিকে এবং mg সমান মানের। তার মানে তখন নিশ্চয়ই এরকম একটা কেস হয়েছে যে এইটা যদি mg হয় তাহলে নিশ্চয়ই এইদিকে একটা তড়িৎ বল ক্রিয়াশীল হয়েছে যার মান কিন্তু mg এর সাথে সমান Fe। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে শর্তটা হচ্ছে Fe ইকুয়াল টু mg। এবার বলো তো দেখি তড়িৎ বলের ফর্মুলা আমরা আগের দিন কি পেয়েছিলাম? তড়িৎ বল আর তড়িৎ ক্ষেত্রের সাথে ফর্মুলা কি ছিল? F সমান Q ইন্টু E ছিল। তাহলে এটা Q যদি আধান হয়, E যদি তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে আমরা লিখতে পারি F সমান হচ্ছে QE। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি QE ইকুয়াল টু mg। এই প্রবলেমটা সলভ করার জন্য আর নিত্য নতুন কিচ্ছু ভাবার দরকার নেই। দিস ইজ এভরিথিং। যে দু ধরনের ফোর্স পরস্পরকে ব্যালান্স করেছে এবং সেখান থেকে যা বার করতে দেবে তাই বার করে দেবে। যদি কিউ বাই এম বার করতে দেয় তাহলে এটা হবে জি বাই ই। ওকে, এই ধরনের প্রবলেম কিছু পড়ে। এনিওয়ে, তো তোমরা প্রবলেম গুলো করতে থাকো। আরো কিছু অনেকের প্রবলেম আটকে আছে, কার কিছু বাদ থাকলো তাহলে আমাকে একটু বলো। দাঁড়াও দেখি, আমি অনেকগুলো দেখতে গিয়ে হয়তো গন্ডগোল হচ্ছে। কারোর যদি কিছু প্রবলেম থাকে তোমরা এতে আর দেখতে পাচ্ছি না, অনেকের হয়তো প্রবলেম এখনো করে উঠতে পারোনি যেহেতু শনিবার বলেছিলাম। এবার করতে থাকো প্রবলেম সুন্দর সুন্দর করে টুকটুক করে। আমি জাস্ট লাস্ট একটা প্রবলেম তোমাদের ছোট্ট প্রবলেম করিয়ে ছেড়ে দেবো। হোমওয়ার্কই ধরে নাও, তোমরা হয়তো বইয়ে পেয়ে যাবে। ধরে নাও একটা সার্কুলার রিং, মানে হাতের বালা, কানের দুল, এই ধরনের চুড়ি, এই ধরনের বিভিন্ন জিনিস হচ্ছে সার্কুলার রিং, যার একটা রেডিয়াস আছে আর, এর ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, এবং এর মধ্যে এর উপর নেট কিউ আধান আছে এবং এটা অবশ্যই সুষমভাবে ছড়িয়ে আছে। তার মানে এটা এরকম চারিদিকে কিউ আধান আছে। ও হচ্ছে তার কেন্দ্র, ও হলো বৃত্তের কেন্দ্র। প্রশ্ন হচ্ছে কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র কত, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? নাম্বার ওয়ান। নাম্বার টু, একই সার্কুলার রিং, প্রশ্নটা এবার চেঞ্জ হয়ে যাবে। নাম্বার টু হচ্ছে সেম সার্কুলার রিং, কিউ আধান আছে, সুষম কিউ আধান আছে। এটা হচ্ছে ও ছিল এর কেন্দ্র, আর ছিল এর ব্যাসার্ধ। এর থেকে অ্যাক্সিয়াল ডিস্টেন্স, এটা অক্ষ বরাবর
এটা অক্ষ। অক্ষ বরাবর ধরে নাও জেড দূরে পি বিন্দু, এটা এটা ধরে নাও জেড দূরত্ব, জেড দূরত্বে, তাহলে অক্ষ বরাবর জেড দূরত্বে ই সমান কত? নাম্বার 3, এখানে ধরে নাও আমি বৃত্তাকার না নিয়ে অর্ধবৃত্তাকার নিলাম। অর্ধবৃত্তাকার রিং, রিং আর বলবো না, অর্ধবৃত্তাকার একটি আর্ক, ঠিক? তার মধ্যে কিউ আধান আছে। এইটা হচ্ছে ও, হচ্ছে বৃত্তের কেন্দ্র, যে অর্ধবৃত্ত তার কেন্দ্র। তাহলে ও তে ই কত? 3। প্রবলেম নাম্বার 4, আমি অর্ধেক বৃত্তরও অর্ধেক নিলাম, মানে 1/4 নিলাম, তাতে আমি কিউ আধান দিলাম, যার ব্যাসার্ধ হচ্ছে আর, এগুলো কোনো চেঞ্জ নেই। ও হচ্ছে তার কেন্দ্র, ও হচ্ছে কেন্দ্র, ওতে ই সমান কত? যে সমস্ত হোমওয়ার্ক গুলো আছে তার সাথে সাথে এগুলো একটু ট্রাই করো। আমি একটা করে দিচ্ছি এগুলোর মধ্যে থেকে। আমি শুধুমাত্র ধরে নাও তোমাদেরকে আহ 2 নাম্বার একটা করে দিচ্ছি, নাম্বার 2 একটা করে দিচ্ছি, যেটা হচ্ছে এটা রিং, আর তার সাথে এরকম জেড দূরত্বের কোন একটা পি বিন্দুতে কত হবে। তো দেখো এখানে যে আধান আছে, এই আধানগুলো কিন্তু ছড়ানো আছে তোমার একটা দৈর্ঘ্য বরাবর। এই দৈর্ঘ্যটা হচ্ছে, এটা যদি আর যদি ব্যাসার্ধ হয়, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে কিউ আধান ছড়িয়ে আছে 2 পাই আর দৈর্ঘ্যে। তাহলে একক দৈর্ঘ্যে আধান কত? একক দৈর্ঘ্যে আধান কত? কিউ আধান যদি ছড়িয়ে থাকে 2 পাই আর দৈর্ঘ্যে, তাহলে একক দৈর্ঘ্যে আধান কত? না, কিউ/2 পাই আর, 2 পাই আর দৈর্ঘ্যে ছড়িয়ে আছে কিউ আধান, একক দৈর্ঘ্যে কত আধান? কিউ/2 পাই আর, তাই তো? এইটাকে আমরা ধরছি ল্যামডা। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে ডিএল দৈর্ঘ্যে, ডিএল দৈর্ঘ্যে কত আধান থাকবে, ডিএল গুণ হয়ে যাবে, ডিএল দৈর্ঘ্যে আধান সমান হচ্ছে একক দৈর্ঘ্যে আধান ইন্টু দৈর্ঘ্য ডিএল। তাহলে হবে কিউ/2 পাই আর ইন্টু ডিএল। এই যে ডিএল দৈর্ঘ্যের আধান, এইটাকে আমরা ধরছি ডিকিউ। এই ডিকিউ এর জন্য এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র হবে এই বরাবর। এবার তোমাদের হিন্টস দিচ্ছি, এটা এটা যদি না এখন বুঝতে সক্ষম হও, কোনো চাপ নেই, একটু চেষ্টা করো। এইটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে অক্ষ, এই অক্ষের সাপেক্ষে আমি ধরে নিলাম থিটা কোণ করেছে এই ইলেকট্রিক ফিল্ডটা ডিই। ডিকিউ আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র ডিই, সেটা ধরে নিলাম থিটা অ্যাঙ্গেল করেছে। সেই থিটা অ্যাঙ্গেলের দুটো উপাংশ হবে, একটা এই বরাবর হবে ডিই সাইন থিটা, আর একটা এই বরাবর হবে ডিই কস থিটা। এবার দেখো এই ডিএলটা যদি আমি এই নিচের দিকে ধরি, তাহলে তার জন্য একটা নিচের দিকের জন্য একটা ডি তৈরি হবে একই রকম, যার আবার একটা উপাংশ এইদিকে ডি কস থিটা হবে, যেটা ডি কস থিটার দিকে, কিন্তু ডি সাইন থিটার বিপরীত দিকে একটা ডি সাইন থিটা হবে, যারা পরস্পর পরস্পরকে ব্যালান্স করে দেবে। তার মানে রিং এর এই যে বালাতে বা কানের দুলে রিং এ যদি আমি পুরোটাতে আধান দিয়ে রাখি,
সেই রিং এর অক্ষ বরাবর উঁচুতে কোনো বিন্দুতে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে প্রতিটা ডিএল দৈর্ঘ্যের জন্য একটা বিপরীত ডিএল দৈর্ঘ্য আছে, যার ফলে এই ডি সাইন থিটা উপাংশগুলো পর 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 ক্যান্সেল হয়ে যাবে। এই ডি সাইন থিটাটা একে ক্যান্সেল করবে, আর একটা ডি সাইন থিটা এইদিকে হবে, তাকে ওই বিপরীত দিকে ক্যান্সেল করবে। এই করতে 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 শুধুমাত্র পড়ে থাকবে ডি কস থিটা। তার মানে ই যেটা নেট আমি তড়িৎ ক্ষেত্র পাবো, সেটা হচ্ছে সামেশন ওভার ডিই কস থিটা বা ইন্টিগ্রেশন ডিই কস থিটা। এই পর্যন্ত তোমাদের বললাম। এরপর যদি তোমরা ট্রাই করতে চাও করতে পারো, যদি বুঝতে পারো ভালো, নইলে বাদ বাকিগুলো একটু চেষ্টা করো যদি পারা যায়। তার আগে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যে হোমওয়ার্ক গুলো আছে সেগুলো করো। নেক্সট আমি তোমাদের পড়াবো সানডে। সানডেতে আমরা করাবো একদম পাতি থিওরি। কারোর কোনো তোমার প্রবলেম টবলেম এগুলো এন্টারটেন করবো না, তোমরা সবাই করো, দুবার চেষ্টা করো। সেই থিওরিতে আমরা করাবো তড়িৎ বলরেখা, এটা আমরা বলবো। বলার পর আমরা দেখব বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র ক্যালকুলেশন করব, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্যালকুলেশন করব। আর তারপর আমরা পড়বো তড়িৎ দ্বিমেরু। ঠিক? তাহলে তোমরা যদি একটু হালকা দেখে রাখতে পারো দেখে রাখতে পারো। যদি তোমাদের অবশ্যই যদি তোমাদের আগে এই প্রবলেম গুলো আর এই হোমওয়ার্ক গুলো যদি হয়ে থাকে, ট্রাই করো। কিছু ছোট ছোট জিনিস থাকলে সেগুলো পাঠিও, আমি যখন সময় পাবো তখন তোমাদের বলে দেবো। ওকে, চলো বাই। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। বলো, বলো। শুনতে পেলাম না, বলো। শনিবার আমি রাত্রি 12টা 1টার দিকে আসবো। শনিবার পড়াবো না। রবিবার পড়াবো মানে রবিবারই পড়াবো। ওকে, আই হ্যাভ ক্যালকুলেটেড এভরিথিং, আগের পিছনে সব ক্যালকুলেট করেই তোমাদের বলছি। ওকে, ঠিক, চলো টাটা।